কে তে? এসব কি বলছো? তে জাংকুকের করা প্রশ্নের উত্তর দেয় না, নির্জীব রূপে শক্ত হয়ে আছে। জাংকুকের হাত এখনো তার উন্মুক্তমান পেটের মাঝে সীমাবদ্ধ। ঠিক এই কারণে তে কোনো কথা বলতে পারছে না। পুরুষের স্পর্শ বরাবরই ওর পছন্দ না, কিন্তু এখানে তো জাংকুক ওর স্বামী। কিন্তু তে যেখানে বিয়েটাই হজম করতে পারছে না, সেখানে জাংকুককে স্বামী হিসেবে মেনে নেওয়াটা তার কাছে খানিকটা কষ্টকর। জাংকুক এবার বড্ড বেশি বিরক্ত হয়। সঙ্গে সঙ্গে নিজের রাগান্বিত আভাসটা ফুটে ওঠে। নিজের বাম হাত যেটা তের পেটে অবস্থিত সেটা আরো শক্ত করে তোলে, আর তে আর তার মাঝে থাকা ফাঁকা অবশিষ্ট জায়গাটুকু ভরাট করে তোলে। আমি তোমাকে কিছু আস্ক করছি তে, তুমি কি শুনতে পাওনি? তে লম্বা দম ফেলে। সে এবার মনে সাহস জুগিয়ে জাংকুকের হাতে সজোরে চিমটি দেয়। ব্যথায় চোখ মুখ হালকা কুচকে নিয়ে ফের স্বাভাবিক হয়ে যায় জাংকুক। বাম হাতটা সন্তর্পণে সরিয়ে নেয় সে তের পেট থেকে। সঙ্গে সঙ্গে ছিটকে দূরে সরে যায় তে। আহত দৃষ্টিপাত তার। শাড়ি ঠিক করে নিয়ে পরিপাটি হয়ে দাঁড়ায়। জাংকুক ঝাঁঝালো দৃষ্টিপাত দেয় তের দিকে। তা দেখে খানিকটা হৃদগহীন থেকে ভটকে যাইতে। কি প্রবলেম তোমার? হাতে ব্যথা দিলে কেন? আপনি আমায় এভাবে হুট করে স্পর্শ করেছেন কেন? মানলাম আপনি আমার স্বামী, কিন্তু বিয়েটা আমি এখনো মানতে পারিনি। জাংকুক ঠোঁট বাঁকিয়ে একটুখানি সামনে আগায়। ব্যবধান একটু ঘুচিয়ে নেয় তার আর তের মধ্যে। প্যান্টের পকেটে দুহাত গুজে নেয় সে। বিয়ে মানো বা না মানো তেয়ং, তুমি কিন্তু আমার কাছ থেকে মুক্তি পাচ্ছ না, মাইন্ড ইট। আমার থেকে দূরে সরার কথা মাথায় আনলে জিয়ন জাংকুকের আসল রূপ দেখবে তুমি। আমার আসল রূপটা অতটাও মধুর না। তে মাথা নিচু করে। জাংকুকের বলা কথাগুলো সে কখনোই বোঝে না। লোকটা বেশ রহস্য নিয়ে রেখেছে নিজ মধ্যিখানে। তার ছোট্ট মাথাটা জাংকুকের বহুরূপী রূপটা ঠিক মেনে নিতে পারছে না। 15 বছর হলো সঠিক এবং যথেষ্ট বুদ্ধি এখনো তার মাঝে জন্মগ্রহণ করেনি। ভাবনাকালে জাংকুকের গম্ভীর কণ্ঠস্বর কানে আসে তের। আমি কি তোমার অপছন্দের তালিকায় তেয়ং? তে একবার পূর্ণ দৃষ্টিপাত জাংকুকের দিকে দেয়। জি, আপনি আমার অপছন্দের তালিকায় সর্বপ্রথমেই আছেন। জাংকুক ঠোঁট বাঁকিয়ে হাসে। শিউরে উঠল তে যেন এই উদ্ভট হাসি দেখে। পায়ের গতিবেগ বাড়িয়ে জাংকুক তার সামনে এসে দাঁড়ায়। পকেট থেকে দুহাত বের করে তের গাল স্পর্শ করলো সে। ঘাড় অনেকটা নিচু করে সন্তর্পণে জাংকুক তার মাথা নিয়ে যায় তের অধর যুগলের কাছে। তের হালকা খয়েরি রঙের ঠোঁট জোড়া জাংকুক তার ঠোঁট ছয়ে আলতো করে পরক্ষণেই সরে দাঁড়ায়, মুখটাকে বহুরূপী করে তোলে। ফাইন, আমাকে তোমার পছন্দ না ডাজন্ট ম্যাটার। সঠিক সময়ে সঠিক অনুভূতি জাগ্রত হয়ে যাবে। নাও লিভ। তে থেমে থেমে কেঁপে উঠল। একে জাংকুকের করা প্রথম কর্মে সে আশঙ্কিত এবং দ্বিতীয় করা কর্মে নিস্তব্ধ। সবকিছু ঠিক তার মাথার উপর দিয়ে শো শো করে চলে যাচ্ছে। হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদতে পারলে তের হয়তোবা শান্তি মিলত। এমে যাচ্ছ না কেন? বের হতে বলছি না, গেট আউট। রেগে ফুসফুস করে জাংকুক চেঁচিয়ে বলল। তার চোখ মুখ লাল। তে নিজের অশ্রুপূর্ণ দৃষ্টিপাত একবার জাংকুকের দিকে দিয়ে বেরিয়ে আসে। জাংকুককে তার কাছে একদম মানসিক রোগী লাগছে। এত অল্প সময়ে কারো মুড এত ফাস্ট চেঞ্জ হয়ে যেতে পারে? শেষোক্ত ব্যবহারগুলোতে পরিচিত, এই কারণে সে কিছুটা জাংকুককে ভয় পায়। তবে শুরুর দিকে যা হলো সেসব কি ছিল? গাড়িতে বিমুট মুখশ্রী নিয়ে বসে আছে তে। চোখের কান এসে চকচক করছে পানি। বাবা মায়ের কাছ থেকে মাত্র বিদায় নিয়ে জাংকুকের গাড়িতে এসে বসেছে। পরিবারকে ছাড়া থাকতে হবে এখন থেকে। এই বাক্যগুলা যে কতটা তার কাছে ভারী লাগছে সেটা বলার মতো নয়। প্রথমে সে যেতে চায়নি, খুব বেশি কান্নাকাটি করেছে, তবে পরিশেষে কোনো লাভ হয়নি। নানুমণির এক ধমকে একদম শান্ত হয়ে গেছে তে। খট করে শব্দ হওয়াতে পাশে তাকাইতে দেখতে পায় যে জাংকুক এসেছে। সিটের সাথে একদম মিশে বসে পড়ে সে। রিভলভার সম্পর্কিত কথাটি সে কাউকে বলতে পারেনি, সুযোগ হয়নি। মন গহীন থেকে পিষে গিয়েছে সে। বারংবার মনে হয়েছে জাংকুক হয়তোবা কোনো বারংবার মনে হয়েছে জাংকুক খুব বড় ধরনের কোনো গুন্ডা নয়তোবা মাফি হবে নিশ্চিত। তাই ভাবতেই কান্না চলে আসে। শেষে তার বিয়ে হলো এমন এক লোকের সাথে। সিট বেল্ট লাগাও তেয়ং। নিশ্চুপ তে, তুমি কি আমার কথা শুনতে পাওনি? আমি কি বলেছি? সিট বেল্ট লাগাও। জাংকুক ধমকের সুরে বলল। কোনো লাভ হয়নি। তে ঠিক আগের মতোই বসে আছে। রাগ তরতর করে তরতাজা হয়ে যায় জাংকুকের। তবে সে নিশ্চুপ থাকে। এখন কিছু বলা মানেই বিপদ। তের সামনে জাংকুক তার আসল তিক্ত রূপ টানতে চায় না। জাংকুক গাড়ি স্টার্ট দেয়। তে ত্যাগ করে স্বস্তিমূলক শ্বাস। জাংকুকের কথা সে মান্য করবে না বলে পণ করেছে। কেন মানবে এই ভয়ঙ্কর মানবের কথা? অযথা তাকে শুধু শুধু ধমক দেয়। মাঝপথে এসে হঠাৎ গাড়ি থেমে যাওয়াতে তে কিছুটা বিচলিত হয়।
ডানে তাকিয়ে জাঙ্কুকের দিকে দৃষ্টিপাত দেয়। জাঙ্কুক বাঁকা হাসছে। সেই হাসি তাকে আরো বিচলিত করে তোলে। হচ্ছেটা কি? গাড়ি থামালেন যে? জাঙ্কুক কিছু বলল না, এগিয়ে আসলো তের সন্নিকটে। তের কোমরে হাত রেখে টান দেয় সে, হ্যাঁচকা টান। তেকে টেনে নিয়ে নিজের কোলে বসিয়ে সন্তর্পণে তার এক বলিষ্ঠ হাত তের কোমরের দিকটা স্থাপন করে। নিজ সহ তেকে নিয়ে সিট বেল্টটা লাগিয়ে বুড়ো আঙুলটা বসিয়ে দেয় তের গালে। আরে আজব, কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। উঁচু গলায় জাঙ্কুকের সাথে কথা বলার সাহসটা এখনো তার মধ্যে জন্মায়নি। সিট বেল্ট লাগাতে বলেছিলাম না বারবার? সিট বেল্ট না লাগালে কি হবে? অ্যাক্সিডেন্ট হলে আঘাত লাগবে বেশি, এমনকি মারাও যেতে পারো। তো জাঙ্কুক আরো শক্ত করে চেপে ধরে তেকে। কানের কাছে ফিসফিসিয়ে বলে, নতুন বিয়ে করেছি, বউ আদর না করে কিভাবে মরতে দিই? তাছাড়া নিজের হার্টবিটকে কেউ আঘাত করে, শুনেছে এই কথা কখনো? জাঙ্কুকের শিশুক্ত কথাটা বোধগম্য হলো না তের। তবে সে জাঙ্কুকের প্রথম কথাটা বুঝতে পেরে প্রচন্ড ভাবে রেগে যায়। এই লোক এত বাজে। লজ্জায় লাল হওয়া গাল দুটো এখন রাগে লাল হয়ে আছে। জাঙ্কুকের তাতে কোনো মাথা ব্যথা নেই। নিজের ঠোঁট কামড়ে হেসে গাড়ি স্টার্ট দেয়। স্বচ্ছ শুভ্র রঙের একটা অ্যাপার্টমেন্টের সামনে এসে থামে জাঙ্কুকের গাড়ি। এতটা লম্বা পথ, অস্বস্তি, অশান্ততা এবং মন হতে অস্থিরতা নিয়ে তের নাজেহাল একটা অবস্থা। জাঙ্কুকের কোলে বসে থাকতে তার যে চরম অস্বস্তি হচ্ছে সেটা তার মুখ দেখেই বোঝা যায়। গাড়ি থেমে যাওয়াতে সে একটু স্বস্তির হদিশ খুঁজে পায়। তেকে নিজের কোল থেকে নামিয়ে জাঙ্কুক গাড়ি থেকে নেমে পড়ে। সেই সাথে নেমে পড়ে তে। অ্যাপার্টমেন্টের গেট হতে একজন লোক তাদের গাড়ির দিকে ছুটে এসে ব্যাগপত্র নামাতে শুরু করে। আরেকজন ব্যক্তির সাথে এগিয়ে আসে। দেখে মনে হচ্ছে দারোয়ান। তিনি দাঁত কেলিয়ে হাসেন। স্যার আইছেন? শরীর ভালো আপনার? ভালো আছি চাচা, আপনার কি অবস্থা? কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি বাবা। দারোয়ান এবার তের দিকে দৃষ্টিপাত স্থাপন করলো। তা স্যার, এটা কি রে? আপনার বোন? তে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুকের মুখ পান স্বাভাবিক। জি চাচা, আমার কাজিনও গ্রামে ছিল, ঢাকায় পড়তে এসেছে। মন গহীনের কোথাও সুচালো আঘাত অনুভব করলো তে। আহত দৃষ্টিপাত তার, তবে সে নিজেকে ধাতস্থ করে। এটাই স্বাভাবিক। জাঙ্কুক ভাইকে তার হাড়ে হাড়ে চেনা আছে। দারোয়ান আর জাঙ্কুকের কথার মাঝে কয়েকজন ছেলে এসে দাঁড়ায়। তাদের মুখে চকচকে ভাব। তাদের মধ্যে একজন বলল, জাঙ্কুক ভাই আসছেন? কতদিন ধরে আপনার অপেক্ষা করছিলাম। আজ পার্টি অফিসে যাবেন ভাই? জাঙ্কুক গলা খাকারি দেয়। চোখ তীক্ষ্ণ করে ছেলেগুলোকে ইশারা করে তেকে দেখায়। সঙ্গে সঙ্গে তার একদম চুপসে যায়। জাঙ্কুকের কাছে একজন ছেলে গিয়ে গিয়ে ফুসুর ফুসুর করে কথা বলে। তারপর তারা সবাই মিলে যায়। সকল ঘটনাতে প্রশ্ন উত্তর দৃষ্টি নিক্ষেপ করে চেয়েছিল। পার্টি অফিস শব্দটা নতুন লাগলো তার কাছে। জিজ্ঞেস করার সুযোগ হলো না কোনো কিছুর। লিফট দিয়ে 13 তলায় এসে নামে দুজনে। একটা ফ্ল্যাটের সামনে এসে তালা খুলে ঢুকে জাঙ্কুক। পিছনে পিছনে তেও ঢুকে। ফ্ল্যাটটা অন্ধকার। ঘুমট অবস্থায় এক বিশ্রী গন্ধ বেরিয়েছে। এরকম গন্ধ সাধারণত অনেকদিন যাবৎ বাসা বদ্ধ থাকলে হয়। জাঙ্কুক লাইট অন করে ব্যাগগুলো সাইডে রাখে। ফ্ল্যাটটা বেশ বড়, 8-10টা রুম তো হবেই। শৌখিন রূপে সাজানো চারদিক। ফাঁকা ফ্ল্যাট দেখে একটু চমকাইতে। বড় মামা আর মামি তারা কই? জিসু আপু আর জিউন কোথায়? কৌতূহল উত্তেজনা ধমাতে না পেরে তে হাত মুচড়াতে মুচড়াতে বলল, বড় মামা মামি ওরা কোথায়? জাঙ্কুক সোফায় গা এলিয়ে দিয়ে বলল, তারা এখানে থাকে না, মিরপুর থাকেন। আমি এখানে একা থাকি। মিরপুর থেকে অফিস দূরে, তাই এখানে আলাদা থাকি। তেয়ং বিস্ফোরিত চাহনিতে জাঙ্কুকের পানে তাকায়। হৃদগহীন থেকে বড্ড ভীতিগ্রস্ত হলো সে। কপালে বিন্দু বিন্দু ঘাম এসে জমছে। তার মানে এই ভয়ঙ্কর মানবের সাথে তার একা থাকতে হবে। সবেমাত্র পান হাতে নিয়েছিল তেয়ং এর নানি আলে আহমেদ। তাৎক্ষণিকভাবে ফোন আসায় তিনি বেশ বিরক্ত বোধ করলেন। পান হাত থেকে স্টিলের থালায় রেখে দিয়ে ফোন রিসিভ করলেন তিনি। তৎক্ষণাৎ উপাস থেকে কেউ চাপা কণ্ঠে বলল, নানিমা আমি বোগাম। হ্যাঁ কা, কি কইবি? বিয়ে কি দিয়ে দিছেন? হ্যাঁ, জাঙ্কুক তেয়ংরে ঢাকা লইয়া গেছে গা। বোগাম দুঃখ বোধ করলো। আমাদের কাজের মাঝে তেয়ংয়ের পান নিয়ে টানাটানির কি দরকার ছিল নানিমা? জাঙ্কুকের কাছে ওরা কেন বিয়ে দিলেন? ওর জীবনটা ঝুঁকিতে ফেলানোর কি দরকার ছিল? বোগামের কথায় ব্রু কুচকায় আলে আহমেদ। পান মুখে নিয়ে তিনি বললেন, দরকার আসলো দেখে বিয়ে দিছি। তোর এত দরদ কেরে তেল লাগা? দরদ কই নানিমা, আমি তো এমনি কইতেছিলাম, ওর তো কোনো দোষ নাই। তুই কি এসব করার লাগা ফোন দিছস বোগাম? না, আমি তো ফোন দিছিলাম ন্যান্সির লাগা। ন্যান্সির কি করুম? ওরা মাইরা ফেলা। ভাবান্ত ছাড়া বলল আলী আহমেদ। অতঃপর তিনি পান চিবানোতে মশগুল হলেন। বোগাম চমকায়। আরো একটা নিষ্পাপের প্রাণ কষ্টে জর্জরিত হয় তার বক্ষ পিঞ্জর। তবে সে নিরুপায়।
আচ্ছা নানিমা, মায়েরা ফেলতেছি ওরে। কুশল সেরে বের হয় ওয়াশরুম থেকে সামনে দৃষ্টিপাত দিতেই হিমরূপ ধারণ করে তার শরীর। সজোরে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল সে। সেন্সলেস হওয়ার আগে অস্ফুট স্বরে কেঁদে উঠল যেন সে।